অনেক হয়েছে মিস্টার আয়মান মির্জা, আপনি না জেনে না বুঝে এভাবে আমার উপর মিথ্যা অভিযোগ দিতে পারেন না। সত্যিটা কি বল, সত্যিটা আমিও জানতে চাই। তার কোনো প্রয়োজন এখন আর আমি মনে করছি না। আপনার মতো নিচু মন মানসিকতার মানুষকে আমি কিছু বলতে বাধ্য নই। আপনি সত্যি একটা নোংরা লোক মিস্টার আয়মান মির্জা। কতটা নিচু মন মানসিকতার মানুষ হলে নিজের স্ত্রীকে এভাবে অপবাদ দিতে পারে? আমি আসলে আপনাকে ভুলভাবেই চিনেছি। ভেবেছি বিয়েটা যেভাবেই হোক আপনাকে আমি তিন কবুল বলেই স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমি মানি বা না মানি আপনার পাশেই আমার স্থান। তাই সবকিছু ভুলেও আপনাকে আপন করেছিলাম, ভালোবেসেছি। তার বিনিময়ে আপনি আমাকে কি দিলেন বলতে পারেন? আমি আপনাকে নিয়ে এতটাই পজিটিভ হয়ে গেছি যে অন্য কেউ আপনাকে ভালোবাসে শুনে আমার কষ্ট হয়, হিংসা হয়। আপনি আমাকে, আমার পরিবারকে ঠিক কতটা কষ্ট দিয়ে আমাকে বিয়ে করেছেন আপনার কোনো ধারণা নেই। তবুও আপনাকে আমি মেনে নিয়েছি। আপনাকে আমি কখনো ভালোবাসবো এটা ভাবিনি। তবুও তিন কবুলের জোরে হয়তো ভালোবেসেছি, কিন্তু আপনি ভালোবাসার যোগ্য ছিলেন না। না কোনোদিন হবেন। যে স্বামী স্ত্রীর বিপদের ছায়া না হয়ে চরিত্রে কলঙ্ক লেপে দেয়, তার সাথে আমি থাকতে পারবো না। আপনার মুখ দর্শনও আমার কাছে বিষের মতো লাগছে। আপনি এক নারীর আত্মসম্মানে আঘাত করেছেন। নারীর সম্মানে আঘাত হানলে নিজের ভালোবাসা কেউ পরোয়া করে না। প্রিয়তা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আয়মান এতক্ষণ প্রিয়তার কথাগুলো হজম করছে। প্রিয়তার এই রূপের সাথে আয়মান পরিচিত ছিল না কোনোদিনই। আয়মান একবার সামনে এগিয়ে কিছু বলতে চেয়েও পারল না। প্রিয়তার হাতে থাকা ছুরি গলায় ধরে বলল, খবরদার, এক পাও সামনে আগাবেন না। আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। আপনি আমাকে এখনো চেনেননি মিস্টার আয়মান মির্জা। সেদিন খুব বড় গলায় বলেছিলেন না আপনি আমার প্রতিটা লোমকূপ ছিলেন। এই তার বাস্তবতা। আপনার মতো জঘন্য মানুষটার বন্দিনী হয়ে আমি জীবন কাটাতে চাই না আর। মনে রাখবেন, আজ থেকে প্রিয়তা মারা গেছে আপনার জন্য। প্রিয়তা হনহন করে বেরিয়ে গেল। আয়মান তখনও ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তার বলা প্রতিটা কথা কানে বাজছে। চোখের সামনে ভাসছে সেই চিত্রটা। প্রিয়তাকে বিশ্বাস করবে নাকি নিজের চোখকে? চোখে দেখা তো ভুলও হতে পারে। আর প্রিয়তার হাতে থাকা হঠাৎ ছুরি কোথায় থেকে এলো? ছুরিতে কার রক্ত ছিল? আয়মান ধপাস করে বসে পড়ল। সবকিছু এলোমেলো লাগছে। সবকিছু জানতে হবে। কি এমন ছিল সেখানে যে সে দেখেনি? বিশাল এক বাংলোতে আয়মানের গাড়ি থামলো। কোনো দিকে না তাকিয়ে বাংলোর ভেতরে ঢুকলো। গার্ডদের ইশারা করতেই আয়মানকে নিয়ে গেল ধুলোবালি জমা একটা ঘরে। রাফসান অচেতন হয়ে পড়ে আছে। আয়মান চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলো। রাফসান নড়ে চড়ে বসে নিভু নিভু চোখে চারিদিকে তাকালো। আয়মান রাফসানের চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করতে লাগলো, তোকে এখন যা জিজ্ঞাসা করব সঠিক উত্তর দিবি। আমি আয়মান মির্জা, তোকে কথা দিচ্ছি, সঠিক উত্তর পেলেই তোকে ছেড়ে দিব। বল, কি জানতে চাস? তুই প্রিয়র সাথে কি করছিলি সত্যি করে বল। তুই তো নিজের চোখে দেখলি, আবার জিজ্ঞাসা করছিস কেন? সত্যি করে বল, বলিস না হলে এক্ষুনি লাশ ফেলে দিব। তোর বউয়ের কাছ থেকে জেনে নে, নাকি বউকে বিশ্বাস করিস না? শালা ছাড় আমাকে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমার মা যদি একবার তোর কথা জানে, তোর জীবন নিয়ে টানা পড়া পড়ে যাবে। আমার বাবার এখন ক্ষমতা না থাকলে আমার মায়ের অনেক ক্ষমতা আছে এখনো। আয়মান আর ওর রেগে গেল। সাদা পাঞ্জাবির পকেট থেকে কুলি বের করে রাফসানের কপাল বরাবর তাক করলো। তোর আম্মাজান তোর খবর পেলে তো এক্ষুনি শেষ করে দিব তোকে। সময় ফুরিয়ে এসেছে তোর। রাফসান ভয় পেয়ে ছোটার জন্য মোচড়ামুচড়ি করছে। আয়মানের নজর পড়ল রাফসানের কাটা হাতের দিকে। আয়মানের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। দেরি না করে দুটো বুলেট ছেড়ে দিল রাফসানের কপালে। সমাপ্ত হলো রাফসানের জীবনকাল। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। কেউ নিজ থেকে কিছু ছেড়ে গেলে প্রকৃতিও কিছু কেড়ে নেয়। প্রিয়তার বাবা আমিরুল ইসলাম বাসার বাইরে, পিয়াস ঘরে মোবাইলে গেমস খেলছে। রেহানা বেগম রান্নাঘরে কাজ করছেন। কলিং বেলের আওয়াজে দরজা প্রিয়তাকে দেখে কিছুটা অবাক। প্রিয়তার মা অবাক হয়ে প্রশ্ন করলো, প্রিয় মা, তুই হঠাৎ কোনো খোঁজ খবর দিলি না? আয়মান কোথায়? তোর সাথে আসেনি? আম্মু, তোমার প্রশ্নের উত্তর দিতে এখন ইচ্ছে করছে না। যদি আমাকে রাখতে ইচ্ছে না করে তাহলে চলে যাচ্ছি। হলে গিয়ে থাকবো। চলে যাচ্ছি। তোর বাড়ি, তুই যত দিন খুশি তত দিন থাকবি। আমি তোকে রাখার কে? প্রিয়তা হনহন করে নিজের ঘরে চলে গেলেন। ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। রেহানা বেগম তাকিয়ে রইল সেই দিকে। মেয়ে কিছু না বললেও বেশ বুঝতে পারছে বড় কিছুই হয়েছে। তার মেয়ে ভালো নেই।
চোখের কোণে অজান্তেই পানি জমে গেল। আয়মান এলোমেলো হয়ে বাসায় ফিরল। নিজের ঘরে গিয়ে চারপাশ পরখ করতে বুকে হাহাকার সৃষ্টি হলো। প্রিয়তার শূন্যতা খুব করে কষ্ট দিচ্ছে তাকে। মরুভূমি তৃষ্ণার্ত প্রতীকের মতো প্রিয়তার তৃষা এসে ভিড় করেছে আয়মানের হৃদয় গহীনে। আয়মান ড্রয়ার থেকে দুটো ঘুমের ঔষধ বের করে খেয়ে নিল। বিছানায় ছেড়ে দিল নিস্তেজ শরীরটা। চোখের সামনে ভাসছে প্রিয়তার স্মৃতিগুলো। কষ্টে দ্রুত হয়ে এসেছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে দেখেনি প্রিয়তার মায়াবী মুখশ্রী। স্মৃতিগুলো নিত্যদিনের সঙ্গী হলো আয়মানের। খুব করে ইচ্ছে করে প্রিয়তার আলিঙ্গনে জড়াতে। আস্তে আস্তে ঘুম এসে ভিড় করলো আয়মানের রক্তিম নয়নে। স্বপ্নরানীর স্বপ্নে বিচরণ করছে। প্রিয়তা বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত শহরটা দেখছে। সবাই ছুটছে নিজ নিজ কাজে। নিঃস্বার্থে কেউ বা সন্ধ্যার পাখির মতো নিরে ফিরতে ব্যস্ত। প্রিয়তার বাবা মা কাউকে কিছু বলেনি এখনো। কি করেই বা বলবে? নিজের স্বামীর দেওয়া এত বড় কলঙ্কের কথা বলতে গেলেই তো লজ্জায় মরে যাবে। আমিরুল ইসলাম কিছু জিজ্ঞাসা করেননি, আর শুধু মেয়েকে সাহস জুগিয়েছে। আয়মানের গাড়ি থামলো প্রিয়তাদের গেটে। প্রিয়তা বারান্দা ছেড়ে মায়ের কাছে এলো। আম্মু, আমি ঘরে যাচ্ছি। আমাকে কেউ ডাকলে বলবে আমি এখন কারোর সাথে কথা বলতে চাই না। রেহেনা বেগম অবাক চোখে মেয়ের দিকে তাকিয়ে রইল। কিছু না বুঝে হ্যাঁ সম্মতি দিল। প্রিয়তা ঘরের দরজা বন্ধ করে দিল। রেহানা বেগমের সবটা পরিষ্কার হলো যখন আয়মান বাসায় ঢুকলো। আয়মান চৌকাঠে পা রাখতেই চোখ পড়ল কেউ একজন তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। আয়মান নতজানু হয়ে শ্বশুরকে সালাম দিল। আমিরুল ইসলাম রাগে থরথর করে কাঁপছে। হুঙ্কার ছাড়লো কণ্ঠে বলল, কেন এসেছো তুমি এখানে? আমার মেয়েকে জোর করে আবার তুলে নিয়ে যেতে? অবশ্য তোমার মতো ছেলেদের থেকে এগুলো আশা করা যায়। ইচ্ছা হবে তুলে নিয়ে যাবে, ইচ্ছা হবে ছুঁড়ে ফেলে দিবে। কেন আমার মেয়ে কি তোমার কাছে খেলনা পুতুল মনে হয়? চলে যাও এক্ষুনি এখান থেকে। আর কখনো তোমার ছায়া যেন আমার মেয়ের উপরে না পড়ে। রেহানা বেগম স্বামীকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমিরুল ইসলাম 8 মাসের জমে থাকা ক্ষোভ আজ একসাথে প্রকাশ পাচ্ছে। আমিরুল ইসলাম হাঁপাচ্ছে, তবুও রাগ কমছে না। প্রিয়তা, আমাদের কিছু না বললেও আমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। তার আত্মসম্মানে নিশ্চয় তুমি আঘাত করেছো, নাহলে আমার মেয়ে কখনো ও বাড়ি থেকে এভাবে চলে আসতো না। বলো, কি করেছো তার সামনে? কি এমন অত্যাচার করেছো আমার মেয়েকে, যার জন্য সে তোমাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে? বাবা, আপনি একটু শান্ত হন। প্রিয়কে এখানে ডাকেন, সবটা ওর সামনেই বলি। আমি ওকে জোর করে নিয়ে যেতে আসিনি, ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। প্লিজ বাবা, একবার প্রিয়কে এখানে ডাকুন। তুমি আমার মেয়েকে চিনোনি এখনো। একটা গল্প বলি শোনো। প্রিয়তাকে 6-এ একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম। ছোটোবেলা থেকেই প্রিয়তার স্বপ্ন ছিল সেই স্কুলে পড়ার। একদিন ক্লাস টেস্টে প্রিয়তাকে কপি করার মিথ্যা অভিযোগে দেওয়া হয়। প্রিয়তা সেই থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। আমি স্কুলের স্যাররা হাজারো চেষ্টা করে তাকে হার নিতে পারিনি। পরে অন্য একটা স্কুলে ভর্তি করিয়েছি। আমার মেয়ে নিজের আত্মসম্মানের জন্য নিজের শখের স্কুল ছেড়ে দিয়েছে। তুমি কি করে ভাবছো প্রিয়তা তোমার সাথে ফিরে যাবে? তুমি এখানে আসতে পারো, পারলে আমার মেয়েকে মুক্তি দাও। প্রিয়তা কখনো দুঃখ ও কষ্টের সাথে পরিচিত নয়, আর আমি কখনো চাই না ও তা হোক। তোমার কারণে যদি আমার মেয়ের কোনো কষ্ট পায়, তাহলে এক বাবার ক্ষমতা তুমি দেখবে। আমিরুল ইসলাম হনহন করে ঘরে চলে গেলেন। রেহানা বেগম চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আয়মানের ডাকে পেছনে ফিরে তাকালো। মা, প্রিয়তা কেমন আছে? ভালো। তুমি আর কখনো এসো না বাবা। আমার মেয়ে তোমার সাথে দেখা করবে না বলেই ঘরের দরজা বন্ধ করে আছে। আমি চাই না আমার মেয়ে তোমার কারণে অস্বস্তি হোক। রেহানা বেগম কিছু বলতে পারলো না। চোখের কোণে জল জমতে শুরু করলো। আঁচল মুখে গুজে চলে গেলেন। আয়মান তখনও ঠায় দাঁড়িয়ে আছে। একটা সময় এই বাড়িতে কত দাম্ভিকতা দেখিয়েছে, নিজের ভালোবাসাকে জোর করে ছিনিয়ে নিয়েছে, কিন্তু আজ বড় অসহায় লাগছে। আজ কেন পারছে না প্রিয়তাকে জোর করে নিয়ে যেতে, শ্বশুরের চোখে চোখ রেখে কথা বলতে? পায়ের নিচের মাটিগুলো যেন সরে যাচ্ছে। চলে যাওয়ার জন্য পা বাড়ালো আয়মান। হঠাৎ একটা হাত আয়মানকে শক্ত করে ধরলো। আয়মান হকচকিয়ে পেছনে তাকালো। এভাবে চলে যাচ্ছেন কেন? যার জন্য এই বাড়িতে এসেছি সেই নিজেকে আমার কাছে গোপন রেখেছে, থেকে আর কি করব বলো? আপনি, আম্মু, আব্বু কেউ আপনাকে ভালো করে না চিনলেও আমি আপনাকে ভালো করে চিনি ভাইয়া।
আপনি কখনোই খারাপ না। তবু আম্মু, আব্বু, আপু আপনাকে কতটা খারাপ ভাবে। যেদিন সত্যিটা জানবে সেদিন আফসোস করবে। আমার জীবনটাই বিপরীত কর্মে আবর্তন করে পিয়াস। মানুষ নিজের বাহিরে হাজারো খারাপ হলে নিজের স্ত্রীর কাছে ভালো থাকে, শ্রেষ্ঠ স্বামী হয়। আর স্বামীর বেলায় দেখো তার উল্টোটা হলো। আসি এখন, ভালো থেকো, তোমার আপির প্রতি খেয়াল রেখো। রাত পেরিয়ে চলেছে, রাতের বেলা কষ্টগুলো দ্বিগুণ আকার ধারণ করে মানুষকে বানিয়ে দেয় নিশাচর প্রাণী। আয়মান ছাদের একপাশে দাঁড়িয়ে আকাশপানে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে। ধোঁয়াগুলো কিছু দূর গেলেই শূন্যে মিলিয়ে যায়। এর কষ্টগুলো যদি এইভাবে শূন্য মিলিয়ে যেত, তাহলে শহর জুড়ে হাজারো জীবন্ত লাশ ঘুরে বেড়াতো না। আয়মানের আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশটা অনেক বেশি আপন মনে হচ্ছে। প্রিয়তা কোনো এক জায়গায় এই আকাশের নিচেই তো আছে। কারো পায়ের শব্দ শুনে আয়মান পেছনে তাকালো। আরিয়া দাঁড়িয়ে আছে। সিগারেটটা ফেলে দিয়ে আরিয়ার দিকে ঘুরে দাঁড়ালো। কিছু বলবি পুতুল? বৌমনির সাথে কি এমন করেছিস যে বৌমনি চলে গেছে? দা ভাই, ছোটবেলা থেকেই আমি একা একা বড় হয়েছি। তোকে ছাড়া কাউকে পাইনি খেলার সাথী হিসেবে। বড় হতে হতে তুই ব্যস্ত হয়ে পড়লি। তোকে কাছে তেমন পেতাম না। আগের মতো পুতুল খেলার পুতুল বলে ডাকতি না। কিছু বান্ধবী হলেও তবুও একা একা ফিল হতো। এত সুন্দর রাজপ্রাসাদে আমি একা থাকতে পারতাম না। একাকিত্ব আঁকড়ে ধরতো। যখন থেকে বৌমনি এসেছে আমার একা লাগতো না। তোর সাথে বৌমনির সম্পর্ক যেমনই থাকুক, আমাকে নিজের বোনের মতোই জানতো। তুই শেষ পর্যন্ত কি করলি মেয়েটাকে? তাড়িয়ে দিলি কেন দাদা ভাই? কেন? তুই আমার জন্য হলেও বৌমনিকে রেখে দিতি। ও চলে গেল, তুইও যেতে দিলি। আমার বোনের মতো বৌমনিকে তুই কেড়ে নিয়েছিস। আমি আবার একা হয়ে গেছি দা ভাই। তুই আসলে একটা স্বার্থপর দা ভাই। নিজেকে ছাড়া কিছুই বুঝিস না। বাবা মা থাকলে এমনটা হতো না। আমার মাকে খুব মনে পড়ছে। মা কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি কি জীবনে কাউকে আপন করে পাবো না? আরিয়ার দুই নয়ন অশ্রুসিক্ত। টুকটুক করে বদন বেয়ে নিচে পড়ছে। ধূপধাপ পা ফেলে চলে গেল। আয়মানের কষ্টের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। চোখগুলো লাল হয়ে আছে। ধপাস করে বসে পড়ল। নিজের চুলগুলো খামচে ধরে মৃদু আর্তনাদ করছে। দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ এক গগনবিদারী চিৎকার করে উঠল। কেন আমার সাথে এমনটা হয়? সব বিচ্ছেদ কেন? আমার ভাগ্যে লেখা। আমি আর পারছি না। আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। আমারও তো কষ্ট হয়। কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? কেউ বেঁচে থেকেও নেই। কেউ বা নিজের ভালোবাসার জন্য আমাকে একা করে অজানায় পাড়ি জমিয়েছে। অন্য কারো করা পাপের শাস্তি আমি কেন পাচ্ছি? আস্তে আস্তে গলা জড়িয়ে আসলো। চুপ করে তাকিয়ে রইল চিলেকোঠার শূন্য দরজার দিকে। বুকের ভেতর তুলপার। নিজের রক্তের সম্পর্কের বোনটা পর্যন্ত বুঝলো না। 17 বছর আগের বিচ্ছেদের কথা তুই জানলে হয়তো আজ তুই তোর দাভাইয়ের পক্ষে কথা বলতি। আমি স্বার্থপর নই রে পুতুল। এই নিষ্ঠুর সমাজ আমাকে স্বার্থপরের খোলসে আবদ্ধ করেছে। তোর থেকে আমি বেশি একাকিত্ব অনুভব করেছি। হাজারবার মৃত্যু কামনা করে হাজারবার তওবা করেছি, শুধুমাত্র তোর জন্য। তোর ছায়া হতে। আমার তো ছায়া হয়ে কেউ ছিল না। ছাদের কোণে রাখা ইটের কণা গুলো আঁকড়ে ধরে কষ্ট নিবারণের চেষ্টা করছে। জীবনে জমে থাকা কষ্টগুলো নতুন রূপে ফিরে এসেছে। কষ্টের সজীবতা আইমানকে নির্জীব করে দিচ্ছে। বারবার ভেঙে দিতে চাইছে আইমান নামক মানবের অস্তিত্বকে। হাত থেকে অনবরত রক্ত ঝরছে তার। কোনো হেলদোল নেই আইমানের। মনের যন্ত্রণার কাছে এটা সূক্ষ্ম যন্ত্রণা। হঠাৎ আকাশ ছেয়ে গেল কালো কাদম্বিনী। আকাশ জুড়ে তাদের ভিড় আর দেখা যাচ্ছে না। চাঁদ খুব করে লুকোচুরি খেলছে। ঝুম বৃষ্টি শহর জুড়ে। শহর জুড়ে সজীবতা ফিরতে ব্যস্ত প্রকৃতি। খুব করে ধুয়ে মুছে দিতে চায় আয়মানের কষ্টগুলো। আয়মান হাঁটুতে মুখ গুজে বসে আছে ছাদে। আয়মানের কৃষ্ণবর্ণের শরীরের ওপর দিয়ে হাজারো বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে খুব যতনে। চোখের জল বৃষ্টির জল মিশে একাকার। যেন শরীরের মুখ্য উদ্দেশ্য আয়মানের চোখের জল গোপন করার। প্রতিটা ফোঁটায় ফোঁটায় বৃষ্টি বলছে পুরুষকে কান্না মানায় না।
বড্ড বেশি অসহায় লাগছে। কাঁদতে না পারা পুরুষদের জন্য আমার এই আয়োজন। বৃষ্টির গতি বেড়েই চলেছে। আমিরুল ইসলাম কিছুক্ষণ ধরে বুকে ব্যথা অনুভব করছেন। প্রথমে স্বাভাবিক ভাবলেও তীব্রতা বেড়েই চলেছে। দেরি না করে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছে রেহানা বেগম। 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেল হাসপাতালে। প্রিয়তা সব কিছুর জন্য নিজেকেই দায়ী করছে। না পারছে নিজেকে সামলাতেই, না পারছে পরিবারকে সামলাতে। রেহানা বেগম ছেলে মেয়েদের জন্য নিজেকে ধরে রাখছে, না হলে যে এরাও ভেঙে পড়বে। চারিদিকে প্রতিধ্বনিত হয় মুয়াজ্জিনের আজান। পাখিদের কলরব যেন স্রষ্টাকে স্মরণ করার জামায়াতে আহ্বান। এই কলরব সুদূর ইয়াসরিব থেকে আসা বেলালের কণ্ঠের ধ্বনি। নিজের জীবন সংশয়ে পড়ে যখন নবী ছেড়ে এসেছিলেন নিজের মাতৃভূমি, খুঁজেছিলেন এক নিরাপদ আশ্রয়, পেয়েছিলেন এখানেই যার সন্ধান। সেই আশ্রয় যেন আজ হয়েছে পাখিদের বাসস্থান। আকাশে লালাভও ফুটে উঠেছে। আকাশ কিছুটা পরিষ্কার, বৃষ্টির রেশ কেটে গেলেও শহর পানিতে ভরপুর। আমিরুল ইসলামের বুকের ব্যথাটা ছিল সুস্থ অ্যানজাইনা। আবেগীয় বিষণ্ণতার কারণে সাধারণত এই ধরনের অ্যানজাইনা হয়ে থাকে। ডক্টর আমিরুল ইসলামকে বাড়ি নিয়ে যেতে বলেছেন। এখন কোনো ভয় না থাকলেও চিন্তামুক্ত থাকতে বলেছেন। প্রিয়তা রেহানা বেগম পিয়াস আমিরুল ইসলামকে বাড়ি নিয়ে আসেন। প্রিয়তা এখনও ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। বাবার পাশে ঠাঁই হয়ে বসে আছে, যেন হাজার যুগ পেরিয়ে বাবার সাথে দেখা হলো তার। দুই নয়ন ভরে দেখছে বাবাকে। আয়মান কাক ভেজা হয়ে ঘরে ফিরেছে। পিয়াসের ফোন পেয়ে ফজরের সময় বেরিয়ে গেল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার আগেই বৃষ্টির আগমন। গুড়ি গুড়ি বৃষ্টিতে ছেয়ে গেছে পুরো শহর। আকাশের বিশালতায় মেঘের বিষণ্ণতা। আয়মান হন্তদন্ত হয়ে প্রিয়তাদের বাসায় ঢুকলো। শুনশান নীরবতা রয়েছে পুরো বাড়িতে। রেহানা বেগম নীরবে রান্নাঘরে কাজ করছে। আয়মানকে দেখে কিছুটা অবাক হলেন রেহানা বেগম। শাড়ির আঁচলে হাত মুছে আয়মানের দিকে এগিয়ে গেলেন। অবাক কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি এত সকালে এখানে? কেমন আছেন মা? বাবা নাকি অসুস্থ? এখন কেমন আছেন?